আমি মানে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এবং সোশ্যাল ফেব্রিক, সোশ্যাল ভ্যালুজ সবকিছু সবকিছু ধ্বংস হয়েছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতে জন্য কি অপেক্ষা করছে? আমরা কি এটাকে রিকভার করতে পারবো? ইয়েস, রিকভার আমরা করতে রিকভার পারলে করতে পারবো। কতদিন সময় লাগবে আর কিভাবে করব? আমি কিন্তু হোপফুল এই কারণে যে আমি মানুষের যেই সামাজিক মানে যে হিউম্যান কন্ডিশন, মানে আমি ইতিহাস পড়ে আমি যেই কতগুলো সত্য সব সমাজে আহ, প্রায় সমানভাবে ফাংশন করে। এটা এটা অ্যাকচুয়ালি কোনো উইদাউট আ ডাউট ইটস ট্রুথ টু মি, অলমোস্ট সায়েন্টিফিক ট্রুথ, যে একটা সমাজে যদি ন্যায় বিচার থাকে এবং একটা সমাজে যদি স্বাধীনতা থাকে মানুষের, তাহলে সেই সমাজে অনেক গোলযোগ হবে, অনেক কিছু হবে, কিন্তু আলটিমেটলি যেই আর্চ অফ হিস্ট্রি সো টু স্পিক, এইটা আহ, ক্রমশই সেই দিকে বাঁক নিবে, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ন্যায়ের পক্ষে এটা হুম, বাঁক নিবে। হুম, সেই হিসাবে আমি আশাবাদী। আর যেই ব্যাপারটা আমি, তবে এটা সময় নিবে কারণ অ্যাজ আই সেইড যে আমাদের এই রট সমাজে প্রতিটা জায়গায় যেরকম, হুম, হুম, এই জিনিসগুলো আমি মনে করি না 6 মাস 1 বছরের মধ্যে চলে যাবে। এবং আপনি যদি আমাদের এখনকার সরকারের কথাও চিন্তা করেন, আমাদের একটা আলোচনার মূল বিষয় যে আমাদের সরকারের পারফরমেন্স এবং হুম, এটা কোন দিকে যাবে, সেই হিসেবে আমি একটা জিনিস মনে করি যে এই সরকারের অবশ্যই লিমিটেশনস আছে। এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হুম, এবং এই শর্টকামিংস তাদের রয়েছে। আমি একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিলে এটা আপনার দর্শকদের বুঝতে সুবিধা হবে। কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামে আহ, আমি সাম্প্রদায়িক দাঙ্গার কাছাকাছি একটা জিনিস হয়েছে, এটা বলবো। এবং হুম, ওই যে সমস্যা তৈরি হলো, সেখানে আপনি দেখলেন যে এখানে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রীর পর্যায়ে যিনি আছেন, উনি ঢাকা থেকে সব সেটেল করার চেষ্টা করলেন। আমি শুধু একটা কাউন্টার এক্সাম্পল দিই, যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, হুম, তার যেই মন্ত্রী, তাকে নেক্সট টাইম ইলেকশন করতে হতো, তার পারফরমেন্সের বিষয় আছে, হুম, তার ইজ্জতের ব্যাপার আছে, সে করতো কি, হুম, যে ওই দিনই চলে যেত এখানে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওয়ারেস যে উপদেষ্টা, উনি তো বেসিকলি গত 10 বছর কি করেছেন আমরা জানি না। উনি বেসিকলি একজন রিটায়ার্ড মানুষ। হুম, আমি ওনার ইন্টেনশনের কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু আমি হুম, বলছি যে ওনার যে এক্সপেকটেশনের সিলিং, সেটা অনেক হুম, নিচে। হুম, ইন দ্য সেন্স যে উনি মনে করছেন যে আমি তো দিন 9 ঘন্টা কাজ করছি। হুম, হুম। নাও এই সমস্ত পজিশনে গেলে আপনি কখনোই বলতে পারেন না যে 9 ঘন্টা কাজ করা হচ্ছে কি হুম, আমার হুম, হুম, লিমিট। হুম, আপনাকে যখনই যেই প্রবলেম হবে যেতে হবে। হুম, এখন ওই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে না, এটা আমি আহ, খুব ভালো করেই বুঝি। আমরা সবাই মোটামুটি বুঝি। যেমন ধরেন এই মুহূর্তে সরকারের মধ্যে যে একটা বিশাল প্রবলেম, এটা হচ্ছে যে ফ্যাসিস্ট আমলের যারা রেমনেন্টস, হুম, এরা প্রতিটা জায়গায় গোলযোগ সৃষ্টি করছে, প্রতিটা হুম, জায়গায়। এবং তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। হুম। ভেস্টেড ইন্টারেস্ট হচ্ছে তারা তাদের জীবন বাঁচানোর জন্য। রেমনেন্টস বললে ছোট বলা হয়, কিন্তু মানে দ্যাটস টোটাল ট্রু, ফ্যাসিস্ট কাঠামোটাই তো ইনট্যাক্ট আছে এখনো। ইনট্যাক্ট আছে। হ্যাঁ, বরং বলতে পারেন যে প্রো ডেমোক্রেসি যারা লোকজন আছে বা প্রো রেভলিউশন যারা লোকজন আছে, তারাই সংখ্যায় কম আর কি। তারাই সংখ্যায় কম, অ্যাবসলিউটলি। মানে এই গভর্নমেন্ট যদি, মানে এই আন্দোলন যদি ফেল করতো, হুম, আমি আপনাকে আগেও বলেছি যে আমার একটা মাপার খুব সিম্পল হিসাব আছে, যে কারা হচ্ছে কি ট্রু মানে এই আন্দোলনের সাথে যুক্ত। হুম, সেটা হচ্ছে গিয়ে এই রেভলিউশন যদি ফেল করতো, হুম, কাদের ফাঁসি হতো? এই সরকারের মধ্যে নাহিদ এবং আসিফ, এই দুজনের ফাঁসি হতো। হুম। ইউনূস সাহেবের কিছু ক্ষতি হতো, ইউনূস সাহেবের ক্ষতি হতো এই সেন্সে জেলে যে চলে এটা যেতেন না, হয়তো। হুম, হয়তো জেলে চলে যেতেন, জেলে। এটা এটা হুম, না হলেও, উনি এটার সাথে জড়িত না হলেও ওনার ক্ষতিটা হতো, হুম, হুম, কিছু ক্ষতি হতো। এবং আসিফ নজরুল সাহেবের কিছু ক্ষতি হতো, আমি ঠিক জানি না যে এক্স্যাক্টলি কি ক্ষতি হতো, হুম। কিন্তু কিছু কিছু না কিছু ক্ষতি হতো। হতো, হতো। হ্যাঁ। ইয়ের জামিন বাকি যারা, বাতিল হতো, আদিলুর রহমান শুভ্রের জামিন বাতিল হতো, সেও জেলে চলে যেত। বাকি যারা উপদেষ্টা আছেন, তাদের একটা কোনো ক্ষতি হতো না। কারো কিছু এবং হতো না। ক্ষতি হতো কাদের? বিএনপি এবং জামাতে ইসলামের যারা নেতা, এদের অনেকেরই ফাঁসি হতো, একদম গ্যারান্টিড।
আমার মনে হয় আরো দুজনের বোধহয় ক্ষতি হতো, কারণ আমি পরবর্তীতে খেয়াল করে দেখলাম রেজওয়ানা, মানে যাকে আমি একটু বকাবকিও করি, রেজওয়ানা বেশ কিছু ডেমনস্ট্রেশন ছিল, মানে আমি তাকে খুব পছন্দ করি, খুবই ভদ্র মানুষ, খুবই এবং সজ্জন মানুষ। এবং শারমিন মোর্শেদ উনিও বেশ কয়েকটা ডেমনস্ট্রেশনে ছিলেন, বেশ সময় নিয়েছিলেন এবং বেশ স্ট্রংলি ছিলেন আর কি। এই দুজনকেও হয়তো ঝামেলা পোহাতে হতো। এই যে যারা ছিলেন এর বাইরে, মানে যেহেতু আমি বলতে চাচ্ছি যে যেহেতু এনারা সেই অর্থে স্টেক হোল্ডার না, হ্যাঁ, সেহেতু তাদের পক্ষে খুব বোল্ড ডিসিশন নেওয়াটার যে ন্যায্যতা সেটা তৈরি করতে পারেন নাই। হ্যাঁ, কারণ এখন তো আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সময় পার করছি। কিন্তু সাংবিধানিক ভাবে এই সরকার তো বৈধ না, এটা আপনিও বোঝেন আমিও বুঝি। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো প্রভিশন নাই, বাট দ্যাটস নট এ প্রবলেম, দ্যাটস নট এ প্রবলেম এট অল। কিন্তু যেহেতু তাদের মধ্যে ওই, আমি এটাকে অবশ্যই বিপ্লব মনে করি না, আমি গণ অভ্যুত্থানই মনে করি, কিন্তু গণ অভ্যুত্থান হলেও যেই সমস্ত বোল্ড ডিসিশন নেওয়া দরকার সেটা তারা নিতে পারছেন না। নানাবিধ কারণ আছে, যে এই 17 জন কিন্তু ইন্ডিভিজুয়ালস, আপনি যাদের কথা বলছেন তারা একসাথে আগে কখনোই কাজ করেননি। কিন্তু এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তারা কিন্তু সবাই কলিগস, মানে তারা সবাই সবাইকে আগের থেকে চেনেন, তাদের মধ্যে একটা কর্ম পরিকল্পনা থাকতো। এখানে কিন্তু ধরেন একটা কর্পোরেটে যখন আমরা জয়েন করি তখন তো কেউ কাউকে চিনি না, তাই না? তারপরে কর্পোরেশনের মধ্যে তো আপনার, কর্পোরেটের মধ্যে আপনার একটা কমন গোল আছে যে আমাকে পয়সা বানাতে হবে। গভর্নমেন্ট অর্গানাইজেশন ঠিক উল্টা কাজটা করে, গভর্নমেন্টের কাজ হচ্ছে কি পয়সা স্পেন্ড করা। এখন এখানে নানাবিধ, এখানে যেহেতু দুটো জিনিস, মানে যদি এটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো সেটা হচ্ছে যে আমি পয়সা স্পেন্ড করব, আমি আমি পপুলার থাকবো, হ্যাঁ, আমি নেক্সট ইলেকশনে জিতবো, হ্যাঁ, এগুলো তো সরকারের, ওটা সরকারের। কিন্তু এখন তো আমি বলছি যে ওই অর্থে সরকার এখন নাই, যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। ঠিক আছে, এখন যে গভর্নমেন্টটা আছে সেই গভর্নমেন্টের জন্য বোল্ড ডিসিশন নেওয়া সম্ভব না। সেজন্য আমি মনে করি যে আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, যারা বাংলাদেশের যারা পলিটিক্যাল ফোর্সেস আছে, তাদের সবার এই গভর্নমেন্টকে হেল্প করা উচিত। মানে বিকজ এই গভর্নমেন্ট যদি ফেল করে আমাদের মানে অ্যাক্টিভিস্টরা কিভাবে হেল্প করতে পারে, মানে কিভাবে হেল্প তো আগে চাইতে হবে, তাই না? তারপরে না হেল্পের প্রসঙ্গ আসে, জায়গা তো নাই হেল্প করার। আপনার আপনার ভাই, যাদের, আপনার যদি কোনো ভাইয়ের একটা পা না থাকে, সে কি কোনদিন আপনার কাছে হেল্প চায়? সে হেল্প চায় না তাকে, কিন্তু আপনি তাকে হেল্প করেন যেহেতু আপনি অবস্থাটা জানেন, এবং এই যে তাকে যে হেল্প করেন এটার কারণ হচ্ছে কি আপনি তাকে ফিল করেন যে আই নিড টু প্রোভাইড দিস হেল্প। আমাদের দেশে এখন ন্যাশনাল ইউনিটি দরকার। ন্যাশনাল ইউনিটি দরকার এই কারণে যে আপনি বিএনপি জামাত সবাইকে গালিগালাজ যা ইচ্ছা আমরা সবাই করতে পারবো, লেট মানে নর্মাল পলিটিক্স কাম ব্যাক। নর্মাল পলিটিক্সে আমরা যখন নর্মালসিতে যাব তখন গণতান্ত্রিক সরকারকে আপনি যে ইচ্ছে গালি দিবেন, এগুলো সব ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারণ ওইটা তাদেরকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখে। আমি একটা জিনিস বলি ভাম, আপনি একটা খুব ইন্টারেস্টিং বিষয় তুলেছেন। মানে ধরেন আমি এটার সাথে একটা একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আছে, আমি এটা আগে বলে নিই। যে আপনি একটা বললেন যে স্ট্রং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের ঘাটতি আছে, কারণটাও আপনি ব্যাখ্যা করলেন। 2 নাম্বারটা হচ্ছে যে মানে সরকার তো একটা বিগ কর্পোরেটের মতো, এবং এখানে প্রত্যেক মিনিস্টারকে একটা হাই লেভেল অফ ম্যানেজারিয়াল ক্যাপাসিটি থাকতে হয়, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি থাকতে হয়, লিডারশিপ কোয়ালিটিস থাকতে হয়। এটার তো সিরিয়াস ধরনের সমস্যা আছে প্রত্যেকেরই। এখন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যেটা নিয়ে আপনার সাথে আমার ফোনে তর্ক হয়েছে, যেটা ওই ইলিশের প্রসঙ্গ। আমি পার্সোনালি আমি মনে করি যে আমাদের একটা প্রতিবেশী দেশ বাংলাভাষী হিন্দু, এবং তারা আমাদের দেশের ইলিশ মাছ চায়। আমার কিন্তু ব্যক্তিগতভাবে দেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি হয়তো দিতাম, আমি নিজে যদি দায়িত্বে থাকতাম আমি হয়তো নিজেই দিতাম। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা কিভাবে ডিল করতে হবে, কিভাবে বলতে হবে। যখন সালাউদ্দিন সাহেব এসে বলে এটা ইমোশনাল কথা হচ্ছে, রেজওয়ানা এসে বলে ওরাও আমাদের আন্দোলনে সাহায্য করেছে, এটা তো একটা বয়ানও তৈরি করতে পারে না যে আসলে এটা কিভাবে আমি প্রেজেন্ট করবো। হোয়াট ডু এক্সপেক্ট? না মানে হ্যাঁ, মানে কি আমি জিনিসটাকে এভাবে বুঝি
এনারা না তো না, ট্রেন্ড এটা তো পলিটিশিয়ান না। তারা তো আপনাহাত জগন্নাথ হয়ে গেছে। তাদেরকে যদি আপনি না বলেন, আপনি যদি বলেন যে এখানেও সাপোর্ট করতে হবে, তাহলে তো এরা মনে করবে যে ও আচ্ছা আমি বললাম জন্যই তো এটা পাবলিক শুনলো, এটাই মনে করবে। তার বলাটা যে ভুল, এটা আপনি আই নো। যতক্ষণ পর্যন্ত না বলে দেবেন ততক্ষণ পর্যন্ত তারা শুনবে না, তো তা একদমই শুনবে না। আমি আমার তো দেখেন গতকালকে আমি আপনাকে বলি, গতকালকে আসিফ নজরুল ওই যে বললো না যে মাহমুদুর রহমান এইটা ইত্যাদি, যে মাহমুদুর রহমানের আমরা প্রচুর ইয়ে করছে, আমি ওইখানে ইন্টেনশনালি আমি ওইখানে একটা কমেন্ট করলাম। হ্যাঁ, হুম, সে সে তো এটা দেখেছে এবং আমার কমেন্টটাতেই বোধহয় 10,000-এর উপরে লাইক পড়েছে, তার মানে ওইটা একদম উপরে থাকবে। এটা হুম। আসিফ নজরুলের চোখে পড়েনি? চোখে পড়েছে। তো আসিফ নজরুল কেন ওটার উত্তরটা দিল না? মানে কি ওনার দেওয়ার সময় নাই? নিশ্চয়ই আছে, ওনার যেহেতু লাইভ করার সময় হয়, উত্তরটা দেওয়ারও সময়। এইটা ভাই আমি আপনার সাথে একমত না। এটা একমত না। কি কোনটায়? এইটা একমত না যে কোনটা ওনার কোনটা? সময় থাকতেই হবে। কারণ আমি আই ক্যান ইজিলি ইমাজিন, মানে আমি গুড ফেইথে বলছি, যে গুড ফেইথে আই ক্যান ইজিলি ইমাজিন আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, আমি একটা চাকরি করি, আপনার হয়তো আমার চেয়ে তো অনেক কম সময়, আমার একটা ছোট মেয়ে আছে, তা আমার হুম, তারপরও আমি সময় বের করতে পারি। হুম, কিন্তু আই ক্যান ইজিলি ইমাজিন বাংলাদেশে এখন যার উপদেষ্টা, হুম, মানে কেউ যদি কাজটা ঠিকভাবে করার চেষ্টা করেন, হুম। তার নাও খাবার সময় নাও থাকতে পারে। না, মানে এই এটা যে হতে পারে। আমি এটা এটা একমত না, এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। এটা কমপ্লিটলি টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। না, হ্যাঁ, আই এগ্রি, আই এগ্রি। এটাও তার একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, তাই না? সেটাও উনাদের নাই। হ্যাঁ, তো মানে ধরেন, মানে আসিফ নজরুলের যদি 2 মাস হয়ে গেল না, 2 মাস হয়ে গেল সরকারে থাকে, আসিফ নজরুলের যদি পিনাকি ভট্টাচার্যের সাথে পিনাকি ভট্টাচার্যের জন্য 2 মিনিট সময় দেওয়ার মতো সময় না থাকে, তাহলে উনি সরকারে আছেন কেন? না ভাই, তাই না? আপনাকে তো সবাই ভয় পায়। কি বলেন? দ্যাটস দ্য ট্রুথ, যে আপনাকে আহ, মানে আহ, সবাই তো, সরকারের যারা আছেন তারা তো ভয় পাবে। কারণ আম, এখানে আরো অনেক সমস্যা আছে। ফেসবুকে মানুষ ইন্টারঅ্যাক্ট করতে চায় না কেন? ফেসবুকে মানে যেমন ধরেন আমাকে অনেকেই মানে যারা বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি তারা আমাকে অনেক সময় এই কথাটা বলেছেন যে আমি হুম, তোমার ওখানে কমেন্ট করি না, কারণ ওই উল্টাপাল্টা গালিগালাজ করবে। হুম, হ্যাঁ, তো এখন দিস ইজ ট্রুথ। হ্যাঁ, মানে এখন আমার তো চামড়া খুব মোটা, আমাকে গালিগালাজ করলে আমার কিছু যায় আসে না। হুম, কিন্তু ধরেন অনেকের তো আসলেই মানে অত চামড়া মোটা না, অনেকের তো গায়ে লাগে। হ্যাঁ, হুম, তো এগুলো তো রিয়ালিটি। এই রিয়ালিটি থেকে তো আমরা বের হতে পারবো না। এবং প্রত্যেকটা মানুষের কিছু আমি বলবো, যেমন ধরেন ইউনূস সাহেব, ইউনূস সাহেব এখন ওনার 84 বছর বয়স। আই ক্যান ইজিলি ইমাজিন যে উনি এই যে ফেসবুক সেটিং, ইউটিউব ভিত্তিক কথা বলা স্ক্রিনের সামনে, এটা আমি হুম। বলতে পারতাম না 2 বছর আগে। হ্যাঁ, তো মানে উনি যে এটাতে মানে খুবই মানে কি বলবো, যে আনইজি ফিল করবেন, এটা কিন্তু হতেই পারে ভাইয়া। এবং এটা হচ্ছে কি, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদেরকে ফাংশন করতে হবে। এবং এটা যদি একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তাহলে আপনি তাকে গালিগালাজ করাটা ঠিক আছে, জায়েজ আছে। কারণ হুম। পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক আর্মস থাকে, এই আর্মস গুলোতে এই সরকারের নাই। আমি এই কারণে, এবং আমার মধ্যে সবসময় একটা কাজ করে যে এই সরকার যদি ফেল করে, এই জিনিসটা ঘটনাটা কি ঘটবে এটা অনেক মানুষ বুঝতে পারে না, যে এই সরকার যদি ফেল করে হুম। সেই সিনারিওটা কি হবে। হ্যাঁ, এটা কিন্তু মানে কি হবে? ফেল, কি হবে আমি এই scenario? আচ্ছা, আমার কাছে মনে হয় যে এই সরকার ফেল করার আমি কিছু রাস্তা বলেছি কিভাবে ফেল করবে। আচ্ছা, প্রথমে জেনে নিতে চাই যে কি হলে আমরা বুঝবো যে এই সরকার ফেল করেছে। ও, ইটস ভেরি ইজি। হুম, বলেন। মানে আমাদের মানে ইন্টারিম গভর্নমেন্টের বদলে ন্যাশনাল গভর্নমেন্ট হবে, অথবা মিলিটারি গভর্নমেন্ট হবে, অ্যাজ সিম্পল এস দ্যাট। এখানে কোনো জরুরি অবস্থা জারি হবে। তো যদি ন্যাশনাল গভর্নমেন্ট হয় এই সরকারের বদলে, সেটা তো ভালো হওয়ার কথা, এটা হচ্ছে না, বেটার না, হওয়ার কথা। আহ, না, নট কারণ নেসেসারি। সেটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, তাই না? না, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, কিন্তু এই যে আন্দোলন, সেটার একটা স্পিরিট আছে, এবং এই আন্দোলনের স্পিরিটের মধ্যে ছাত্ররা পুরোপুরি উপস্থিত। হুম, হ্যাঁ, এবং বাংলাদেশের ছাত্রদের এই যে স্টেক, আমি চাই এটা বাংলাদেশের যে ভবিষ্যতে যেভাবে দেশ চালানো হবে, হুম, এটার মধ্যে বাংলাদেশের এই জেনারেশনের স্টুডেন্টদের মধ্যে, আমি ঠিক স্টুডেন্ট বলবো না, আমি বলবো যে ইয়াং পিপল, হুম, অর্থাৎ যাদের বয়স 20 থেকে নিয়ে 35-এর মধ্যে, হুম, এই ছেলে মেয়েগুলোকে হুম, আমাদের রাজনীতিতে ঢোকাতে হবে, রাইট?
এবং এই গভর্নমেন্ট যদি ফেল করে, এই স্টুডেন্টরা পুরোপুরি বাদ পড়ে যাবে। এবং আই এম ভেরি কগনিসেন্ট অ্যাবাউট ইট, যে না, ধরেন বাংলাদেশ ন্যাশনাল গভর্নমেন্টে যদি স্টুডেন্ট বা ইয়াংদের যদি রিপ্রেজেন্টেশন থাকে তাহলে না থাকবে সমস্যা। না। ন্যাশনাল গভর্নমেন্টের যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে যে ন্যাশনাল গভর্নমেন্ট যদি তৈরি হয়, বাংলাদেশের মানুষ মনে করবে যে আমরা একটা নর্মালসির মধ্যে কিংবা একটা লং টার্মের জন্য একটা সলিউশনের মধ্যে চলে গেছি। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে এটাকে একটা রেগুলার গভর্নমেন্ট মনে করা শুরু করবে। এবং এই রেগুলার গভর্নমেন্ট যদি যায়, বাংলাদেশের যে বাক স্বাধীনতা এইটার কাটল হবে, বাংলাদেশের মানুষদের স্বাধীনতা কাটল হবে। এই জিনিসগুলো আমি চাই না। আমি চাই বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ যেন কথা বলতে পারে, এবং বাংলাদেশের ইয়াং ছেলেমেয়েরা যেন রাজনীতিতে ইন্টারেস্টেড হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়। কিন্তু ধরেন আপনি 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 তো আগে বললেন যে আমাদের দ্রুত রাজনৈতিক সরকার এটা প্রতিষ্ঠিত হোক এবং এই ডেমোক্রেটিক চর্চা যদি চলতে থাকে প্র্যাকটিস, তাহলে আমাদের এই যা যা প্রবলেম হয়েছে এগুলো আস্তে আস্তে সরে যাবে। তো তাহলে তো রাজনৈতিক সরকার আসলে একই জিনিস করবে না, কারণ এই এক বছরের মধ্যে আপনি এই এক বছরের মধ্যে অনেকগুলো জিনিস দেখবেন। সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় বিএনপি, জামায়াত ইসলামী, এই দুটো তো বাংলাদেশের বড় পলিটিক্যাল পার্টি। এই দুইটা পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। এই দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন দরকার। সাকসেশন ইন দ্য সেন্স যে আমি আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন করি, যে বাংলাদেশে বিএনপি এবং জামায়াত ইসলামের লেটস সে 40 থেকে নিয়ে 55 বছর বয়স, এই এইজ গ্রুপের মধ্যে আপনি ন্যাশনাল লিডার কয়জন আছে? ন্যাশনাল লিডার ইন দ্য সেন্স যে যাকে নেতৃত্বের কথা আমরা ভুলে যাই, যাকে অ্যাটলিস্ট রেকগনিশন আছে। অর্থাৎ বাংলাদেশে সব মানুষ চিনবে যে এই মানুষটা 40 থেকে, সব মানুষ না হলেও মানে একটা ভেরি লার্জ নাম্বার অফ পিপল উড বি এবল টু রেকগনাইজ যে এটা হচ্ছে কি বিএনপির নেতা। কিন্তু আপনি খেয়াল করে তারেক দেখেন, রহমানের বয়স 55 না একটু বেশি, তো এটা না হলে তারেক তারেক সাহেবের রহমানকে কথা বলা যেত আর কি। উনি আউটলায়ার, উনি আউটলায়ার ইন দ্য সেন্স যে হি ইজ দ্য লিডার। ওনার কথা আমরা বাদ দিই, মানে তারেক সাহেব তো বিএনপির মধ্যে একজনই। আমি বলছি যে নেতা, পলিটিক্যাল লিডার। হ্যাঁ, আপনি এই 40 থেকে 55 বছর বয়সের যে এজ ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে দেখবেন যে বিএনপি বলেন কিংবা জামায়াত ইসলামী বলেন, কোনো ন্যাশনাল লিডার নাই। এটা একটা ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, এই সময়টার মধ্যেই কিন্তু মানুষের সব দিক থেকে মানে ছেলে বলেন কিংবা মেয়ে বলেন, প্রফেশনালি বলেন এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন, যে এটা সবচেয়ে প্রোডাক্টিভ টাইম। এই প্রোডাক্টিভ টাইমে নেতা বাংলাদেশের বিএনপি কিংবা জামায়াত ইসলামের মধ্যে রেকগনাইজেবল লিডার্স নাই। এখন আপনি এটা বলতে পারেন যে গত 15 বছর যেহেতু ফ্যাসিজম ছিল, সেহেতু এটা আমরা সামনে তারা এগিয়ে আসতে পারে না, উইচ ইজ ট্রু বাই দ্য ওয়ে। কিন্তু আমি এটা পুরোপুরি অস্বীকার করি না, এই যুক্তিটার ভ্যালিডিটি আছে। কিন্তু এখানে এই সাথে এটাও জরুরি, কিন্তু রিয়ালিটিটা কি অ্যাজ ইট ইজ, সেই অর্থে আমি যদি বলি যে 40 থেকে 55 বছর বয়সের মধ্যে যারা, যে দেশের মুষ্টি মানে ম্যাক্সিমাম নেতা আমার কাছে মনে হচ্ছে এই এজ গ্রুপের মধ্যে থাকা উচিত। কারণ তারা প্রফেশনালি একটু মিড লেভেল থেকে সিনিয়র লেভেলের মধ্যে আছেন, তারা জানেন লার্জ অর্গানাইজেশন কিভাবে ফাংশন করতে হয়। কারণ বাংলাদেশের একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে আপনি যদি, কিংবা আওয়ামী লীগ ফর দ্যাট ম্যাটার এজ ওয়েল, যে ইলেকশন জিততে এক গ্রুপ অফ লিডার লাগবে আপনার, আর দেশ চালাতে আরেক গ্রুপ অফ পিপল লাগবে। বিএনপির মধ্যে দুইটা গ্রুপই আছে, কিন্তু ইন এ ডেমোক্রেসি এই দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ গ্রুপ হওয়ার কথা না, দুইটা একই গ্রুপ হওয়ার কথা। যে লোকটা নির্বাচনে জিতবে, হি শুড বি এবল টু রান এ মিনিস্ট্রি। কিন্তু বাংলাদেশে এখন যে সর্বনষ্ট হয়েছে গত 15 বছরে, এটা এই ট্রেন্ডটা আগেই শুরু হয়েছে, এবং শেখ হাসিনা এটা সিঙ্গেল হ্যান্ডেডলি, মানে খালেদা জিয়ার অল্প দায়ভার আছে এটার মধ্যে, কিন্তু সেটা খুব মার্জিনাল। কিন্তু শেখ হাসিনা অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি এই জিনিসটাকে ধ্বংস করে ফেলেছে। যে আপনার এখন এক সেট অফ লিডার লাগবে যারা ওই মানে বেসিকলি গালিগালাজ করবে, মেঠো রাজনীতি করবে, একে পয়সা দিবে, একে খুন করবে, এবং তারা হচ্ছে কি ইলেকশন জিতবে। এবং আরেক গ্রুপ অফ পিপল লাগবে যারা
দিয়ে আপনি দেশ রান করাতে পারবেন। এটা হচ্ছে রেসিপি ফর ডিজাস্টার। এখান থেকে যদি আমরা উত্তরণ চাই, অর্থাৎ বিএনপি, জামায়াত ইসলামী এবং অন্যান্য পার্টি ফর দ্যাট ম্যাটার, আমি বলছি যে এই দুটার নাম বলছি কারণ তারা বড় দল এই মুহূর্তে, যে আপনার এমন গ্রুপ অফ পিপল লাগবে যারা দেশ রান করতে পারবেন। এবং আমি একটা এক্সপেক্ট করি যে এই এক বছরের মধ্যে এই কাজটা হবে, বিএনপির মধ্যেও হবে, জামায়াত ইসলামের মধ্যেও হবে। তারা হেড হান্ট করবে, কিন্তু এই প্রসেস করে তারা রিক্রুট করবে বাইরে থেকে। ইয়া, আই থিংক সো, আই থিংক সো দে উইল হ্যাভ টু ডু ইট, দে উইল ফিগার ইট আউট যে এই কাজটা আমাদের করতেই হবে। আমি এইটা প্রকাশ্যে হয়তো বলাটা ঠিক হচ্ছে না, বাট কিন্তু এটা আপনার সাথে আলোচনার প্রেক্ষিতেই বলার ইয়েটা থামাতে পারছি না, যেহেতু আমার দুই দলের মধ্যেই বেশ ভালো যোগাযোগ আছে অনেকের মধ্যেই। কিন্তু যেটাকে বলে কি প্রখর রাজনৈতিক জ্ঞান, হ্যাঁ, যেটাকে বলে যে একটা জিনিসকে, একটা পরিস্থিতিকে অ্যানালাইসিস করা, সেটা একটা ব্যাখ্যা দাঁড় করানো, একটা বয়ান তৈরি করা, হ্যাঁ, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু ওনাদের অনেক ইমপ্রুভ করতে হবে। এবং এই যে আমরা যে অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে পারলাম, হ্যাঁ, এটা কিন্তু ওই জায়গাটা একটা গ্যাপ ছিল জন্যই আমরা আসলে অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে পারলাম। হ্যাঁ, আদারওয়াইজ আমাদের বয়ান তো শোনার কথা না। মানে আমরাও তো একসময় রাজনীতি করছি, হ্যাঁ, সেই সময় রাজনীতির বাইরের লোক এসে বয়ান তৈরি করছে, ফাইট করছে, এই কাজটা তো হতো না, তাই না? না, হতো না। এবং মানে কি, আমাদের উই নিড গুড ম্যানেজার্স। মানে কারোর যদি রাজনৈতিক জ্ঞান কম থাকে কিন্তু দে আর গুড ম্যানেজার্স, এই ক্ষেত্রে আপনি যেমন ধরেন সিঙ্গাপুরের কথা চিন্তা করেন। সিঙ্গাপুর ইজ নট রান বাই এনি আইডিওলজি। সিঙ্গাপুর ইজ নট রান বাই, মানে আপনি লি কুয়ানের কথা যদি চিন্তা করে দেখেন, যে উনি হোয়াট এভার ওয়ার্কস মডেলে গিয়েছিলেন, এবং হোয়াট এভার ওয়ার্কস মডেল এসেনশিয়ালি হচ্ছে কি আপনার অনেকগুলো টুল আপনি নেবেন, এবং টুলগুলোর মধ্যে কোনো কোহেরেন্স না থাকলেও ইফ হি থট যে ইট উইল ফাংশন হিয়ার, হি ইউজড ইট, হি ট্রাইড ইট এট লিস্ট। আমাদেরকে ওই মডেলে যাওয়াটাই বেটার, কারণ আমাদের যে রাজনৈতিক বয়ান, এটা নিয়ে আলাপ করতে হতে পারে, কারণ আসলে ধরেন মানে সিঙ্গাপুর তো একটা ছোট দেশ, খুবই ছোট দেশ, আর বাংলাদেশ একটা মানে অনেকে বলে আর কি আনম্যানেজেবল, হ্যাঁ, 18 কোটির দেশ এটা। ধরেন আপনি যেটা বললেন আর কি, যে আপনার মতো একটা পপুলার, আমি জানি না যে আপনি যখন গ্রাউন্ডে ছিলেন বাংলাদেশে আপনি ঠিক মতো হাঁটাচলা করতে পেরেছিলেন কিনা, এটা আমার হয়েছিল, মানে আমি ঠিক মতো হাঁটাচলা করতে পারা করে, এটা মানে আপনার উপরে তো ঝাঁপিয়ে পড়ার কথা লোকজন। না 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 না, I don't care to be honest, যে না হয়েছে কিনা মানে এটাও ধরেন এটা একটা ফেনোমেনন যেটা আপনাকে কনসিডার করতে হবে। তো আমরা যেহেতু আলোচনার শেষ দিকে চলে আসছি, তো আপনার ওই প্রসঙ্গটায় আমার মনে হয় আলোচনাটা একটু আমরা ফিরিয়ে আনি। সেটা হচ্ছে যে সরকারকে কিভাবে হেল্প করতে পারি আমরা, বা সবাই কিভাবে হেল্প করতে পারি। প্রথমত আমাদেরকে একটু কনসিডারেট হতে হবে। মানে আমরা ক্রিটিসিজম করতে পারবো না, অফকোর্স ক্রিটিসিজম করতে হবে, করা উচিত, কিন্তু কথা হচ্ছে যে সেই সাথে এটাও মাথায় রাখা উচিত, এটা যদি আপনি সবসময় মাথায় রাখেন যে এই সরকার যারা চালাচ্ছেন, মানে এটার যে চ্যালেঞ্জেস, যেমন ধরেন আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, এই উদাহরণটা দেওয়া কনফিডেন্সিয়াল, কিন্তু তারপর আচ্ছা আমি কারোর নাম না বলি। সেটা হচ্ছে যে ধরেন একটা সরকারি খুব বড় উঁচু পদের একজন ব্যক্তি, যিনি হাসিনার বিচারের সাথে জড়িত থাকবেন, তো তাকে যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে নেওয়া হবে, তার আগে কিন্তু আরো অনেককে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং অনেক বড় বড় মানুষ রাজি হন নাই হাসিনার মানে বিচার করার জন্য। তো এই ধরনের যদি চিকেন হার্ট হয় আপনার, যে আমি এবং নামজাদা মানুষ, কিন্তু এরা কিন্তু কেউই, মানে আপনি সবাইকে চিনবেন, আমি শুধু নামগুলো বলছি না দিকে, কিন্তু আমি নামগুলো বলতে পারতাম কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকেই প্রমিনেন্ট মানুষ, কিন্তু এই যে হাসিনাকে ভয় পান, কিংবা বাংলাদেশের একটা সুবিধাবাদী চরিত্র আছে বাংলাদেশিদের মধ্যে, যে শিক্ষিত বাংলাদেশি শিক্ষিত মানুষদের মধ্যে, যে কোনো দিকে কাউকে মানে ধরি মাছ না ছুঁই পানিটাই, কিন্তু মানে আমরা তাদেরকে মানে
আমি আপনাকে যে কারণে কথাগুলো বললাম ভাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের রিয়ালিটিটা মানতে হবে। এই বাস্তবতার মধ্যে এই সরকার ফাংশন করছে, এবং যারা ফাংশন করছেন তাদের আগে লার্জ অর্গানাইজেশন চালানোর কোনো এক্সপেরিয়েন্স নাই। সুতরাং আমাদের একটা লেভেলে আমাদের এক্সপেকটেশন নামিয়ে আনতে হবে, অ্যাটলিস্ট ফর নাও। এটা কারণ হচ্ছে যে বিগার পিকচার দেখার জন্য, যে বিগার পিকচার হচ্ছে যে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে। গণতন্ত্রে উত্তরণ করতে গেলে আপনার, এখন তো আমরা গণতন্ত্রের মধ্যে নাই এই মুহূর্তে, কারণ নাই হচ্ছে কি এখানে কোনো অ্যাডভার্সারিয়াল সিস্টেমের মধ্যে আমরা আসি নাই, যেখানে বিরোধী দল এবং সরকারি দল দুজনেই দুজনকে অ্যাটাক করতে পারবে। আমি যেহেতু ওই সিস্টেমটার মধ্যে আমরা এখনো প্রবেশ করতে পারি নাই, আমার কাছে মনে হয় যে সরকারকে বুদ্ধি দিয়ে হেল্প করা উচিত, সরকারকে কিছুটা টলারেট করতে হবে। কারণ আপনি কি দেখেন, বাংলাদেশের নভেম্বরের মধ্যে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে যে আওয়ামী যেগুলো রেমনেন্ট, অর্থাৎ আপনি আপনি ইউর রাইট, যারা ফ্যাসিস্ট, এরা তো সব জায়গায় গন্ডগোল করবে। আপনি দেখবেন যে অনেক সিকিউরিটি ইস্যুস তৈরি হবে বাংলাদেশে এই অক্টোবর নভেম্বরের মধ্যেই, এই জিনিসগুলো তৈরি হবেই হবে। এখন এমন এগুলো যদি আপনি শক্ত হাতে দমন করতে চান, সেটার জন্য আপনার মাস ব্রড বেসড সাপোর্ট দরকার। ওই ব্রড বেসড সাপোর্টটা এই সরকার আমি মনে করি না যে কখনোই তারা নিতে পারবে। কারণ আমরা একটা জিনিস ভুল করছি, যে এই সরকারের যে সাপোর্ট সেটা হচ্ছে গিয়ে খুবই আরবান সাপোর্ট। আমি একটা জিনিস বলি, আমি আপনাকে এমনি বলেছিলাম, ফোনে বলেছিলাম, সেটা এখন বলি। ধরেন এই যে বিভিন্ন জায়গায় যেই ঝামেলাগুলো হচ্ছে এবং ইসলামপন্থীদের সাথে এনএসআই এবং এজেন্সিগুলো কাজ করছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে নানা ধরনের কাজ করার জন্য, এবং যেটা আবার পরবর্তীতে মিডিয়াতে আসছে। কারণ ওই সময় আপনি জানেন যে আমরা কিভাবে মিডিয়ার সাথে এনগেজড হয়েছি, ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে, এবং কিভাবে আমাদের ফেসটাকে ক্লিন করার ক্ষেত্রে কাজ করেছি। হ্যাঁ, এবং হাসিনার বয়ানগুলো কেন তখন কাজ করেনি? কারণ আমরা সারা পৃথিবীতে নানা জায়গায় মিডিয়া, মানে আমরা ফ্রান্সেই করেছি, আমরা ফ্রান্সের কোন মিডিয়াতে হাসিনার কোনো বয়ান জায়গা পাইনি। হ্যাঁ, ওই যে সেকুলারিজম, এটা সেইটা, জঙ্গি, এগুলো কোনো কিছু জায়গা পাইনি। রাদার অল্টারনেট বয়ান স্টাবলিশড হয়ে গেছিল। এখন তো উল্টো বয়ানটা আবার চলে আসছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যে ব্লুমবার্গে আজকেই একটা রিপোর্ট আসছে। তো এই কাজগুলো আমার কাছে খুবই স্পেসিফিক তথ্য আছে, কোন এজেন্সি কাদের কাছে যাচ্ছে, কাদের সাথে কথা বলছে এবং কাদেরকে নিয়ে এই কাজগুলো করাচ্ছে, খুব স্পেসিফিক। তো ওইখানে যারা বসে আছে ওনাদের এটা মাথায় নাই? ওনারা জিজ্ঞেস করেন না কেন? না, ওনারা জিজ্ঞেস করেন না কেন যে আচ্ছা বলেন তো, আপনি তো বললেন এটা, বলেন তো কে কে করেছে? এ তো স্বরাষ্ট্র মন্ত্রী তো আমাকে জিজ্ঞেস করতে পারেন কিনা বলেন তো। ওনারা তো হেল্প চান না। আমার তো কথা হচ্ছে এখানে যে ওনারা তো হেল্প চান না। না, ওনারা মানে সিকিউরিটি ইস্যুটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এনএসআই এর কোন কোন অফিসার গেছে, যে কাদের সাথে আলাপ করেছে, আমার কাছে পুরো নাম ঠিকানা আছে। এখন এইটা যদি না জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে কি আমি ফেসবুকে লিখে দেবো এটা? বলেন তো। না, ফেসবুকে লেখার জায়গা না। আমি তো স্বরাষ্ট্র মন্ত্রীর তো ইয়েও জানি, পরে আবার ফোন করলে বলবে যে আমার কাছে ইয়ের জন্য। আমি তো চাই যে ওনারা ফোন করুক আমার কাছে যদি সাহায্য চায়, মানে এভাবেই তো সাহায্য চাইতে হবে, তাই না? আমার কাছে তথ্য আছে, ওনার কাছে আসে না, তো তাহলে আমাদের কাছে সাথে কথা বলতে হবে। তোর না, আই সার্টেনলি বিলিভ যে আমাদের এট দ্য লিস্ট মানে বিএনপি এবং জামায়াত ইসলামী, এই দুইটা পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টরস, তাদের সাথে আরো তাদের কানেকশন বাড়ানো উচিত। কারণ মানে তাদেরকে অ্যাডভার্সারিয়াল গ্রুপ হিসেবে না দেখে তাদেরকে অ্যাসোসিয়েট হিসেবে দেখাটা বেটার এই সরকারের জন্য। কারণ হচ্ছে কি, আলটিমেটলি এই দেশের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেখানে দুইজন খুব বড় স্টেক হোল্ডার হচ্ছে গিয়ে বিএনপি এবং জামায়াত ইসলামী। এবং এই দুইটা লার্জ অর্গানাইজড পলিটিক্যাল ফোর্সকে আপনি বাদ দিয়ে বাংলাদেশে ইন্টারেস্টিং হচ্ছে আরেকটা জায়গা আপনি যেটা বললেন যে আমরা সবাই চাই তরুণরা আসুক, কারণ তরুণরাই তো ভবিষ্যৎ নির্মাণ করবে, তো তরুণরা ডেফিনেটলি আসুক। কিন্তু আপনি কি দেখেছেন যে তরুণদের একটা অংশ এই বিএনপি এবং জামাত বিদ্বেষী হয়ে তাদের অ্যাক্টিভিজম চালায়? হ্যাঁ, লেট দেম ডু ইট, মানে কি লেট দেম ডু ইট, বাট অ্যাজ লং অ্যাজ দে আর ইনভলভড ইন ইট। আমি একটা জিনিস মনে করি ভাই, তরুণরা যেভাবে বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে যা দেখেন, আমার সাথে সেটা মিলবে না। আমি যা মনে করি বাংলাদেশ কিরকম হওয়া উচিত এবং এখনকার দিনে তরুণরা যা মনে করেন, দুটো এক না, এন্ড আই এম ফাইন উইথ ইট। কিন্তু যে জিনিসটা আমি বাংলাদেশের তরুণদের কাছে এক্সপেক্ট করি, যে তারা
বিএনপি এবং জামায়াতে ইসলামীকে যদি অপছন্দ করেন, দেন ফেস দেম পলিটিক্যালি। মানে এই ফেসবুকে লেখালেখি করলে তো আসলে রাজনীতি হবে না। রাজনীতি একটা সেক্সি কাজ না। রাজনীতি আপনি যদি ঠিকভাবে কাজটা করতে চান, এটা অসম্ভব টিডিএস, অসম্ভব বোরিং একটা কাজ, মানে অসহনীয় একটা কাজ। কোন লোক যদি অনেস্ট থাকেন, তার পক্ষে রাজনীতি করাটা দুর্বিষহ একটা অভিজ্ঞতা। এটা আমি মানে বাংলাদেশের হ্যাঁ, প্রেক্ষাপটে যারা বলছি। রাজনৈতিক দল করে এসছে তাদের জন্য তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি যদি মাল পানি বানাতে চান অন্য কথা, কিন্তু না যদি আপনি আবার কাজটা যদি রিয়েল তারা করতে বলে, চান, আবার যদি তারা বলে যে না আমরা তো ফেসবুকে বয়ান তৈরি করতে পারি, লেখালেখি করে বয়ান বলতে তৈরি পারি, করাটা বয়ান তৈরি বয়ান করাও তৈরি একটা একটা রাজনীতি। একটা রাজনীতি, কিন্তু ক্ষমতায় আপনাকে যেতে হবে। আমি তরুণদেরকে বলি যে আম, বাংলাদেশে আপনি যতই বয়ান তৈরি করেন, আলটিমেটলি আপনাকে ক্ষমতার বলয়ে যেতেই হবে। এন্ড অফ দ্য ডে পলিটিক্স মানে আপনাকে পাওয়ারে যেতে হবে, এন্ড আই এম ফাইন উইথ ইট। কারণ আপনার যত যত ভালো অভিপ্রায়, যত ভালো প্ল্যান আছে, সেটাকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। এবং এই পার্লামেন্টে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আপনাকে রেগুলার পলিটিক্সে ইনভলভ হতে হবে। আমি বাংলাদেশের তরুণদের কাছে এক্সপেক্ট করি, আইদার ইউ গেট ইনভলভ উইথ ইউর ওন পার্টি, অর ইউ জয়েন স্ট্যাবলিশড পলিটিক্যাল পার্টিস। এবং মানে এই ঘটনাটা ঘটতেই হবে যে এই ইয়াং ছেলে মেয়েদেরকে যদি রাজনীতিতে ঢুকানো না যায়, রাজনীতিতে তারা যদি সরাসরি মানে ওই বাজে কাজটা করতে রাজি না হয়, তাহলে আমাদের আসলেই মানে ভবিষ্যৎ খুবই অন্ধকার। তাহলে আসলে অন্ধকার, কারণ এই সাকসেশনটা হতে হবে যে তরুণদেরকে রাজনীতির মধ্যে অবশ্যই জায়গা করে দিতে হবে। এখন তরুণরা কোন জায়গাটায় যাবেন, এটা তাদেরই ডিসিশন, এটা আমি নিতে পারবো না, আপনিও নিতে পারবেন না। এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত, তাদের সময়ের সিদ্ধান্ত, তাদের বয়সের সিদ্ধান্ত। আমি এক্সপেক্ট করি যে তারা সঠিক সিদ্ধান্তই নেবেন, কিন্তু একটা জায়গায় তাদেরকে অবশ্যই একমত হতে হবে আমাদের সাথে, কিংবা অ্যাটলিস্ট আমার সাথে তো এই ক্ষেত্রে বটেই, যে আপনাকে ফর্মালি ইনভলভ হতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি ইন, এবং মানে ফুল মন্টি ইন ইন ব্রিটিশ ওয়ে। তো মানে ওইটা না হলে হবে না। এখন আমি এক্সপেক্ট করি যে ঘটনাটা ঘটবে, এবং আমি এটাও এক্সপেক্ট করি যে বিএনপি এবং জামায়াত ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভলি হেড হান্ট করবেন। মানে মানে হেড হান্ট ইন দ্য সেন্স যে আহ, যেভাবে আপনারা লার্জ মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে হেড হান্ট করেন, ওইভাবে তাদের হেড হান্ট করা উচিত। এবং যেভাবেই হোক তাদেরকে এই পলিটিক্যাল যেই ফোর্স, এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে তাদেরকে ঢুকাতে হবে।